হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটা আলোচনা করব তার আগে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও। তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে নাও, তাহলে এর থেকে তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা জন্মাবে যে তোমাদের নম্বর বিভাজনটা কেমন হতে চলেছে। দেখো, তোমাদের 75 মার্কস অর্থাৎ টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে। সেখানে 5টা হচ্ছে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, যেখানে মানে শব্দের সংখ্যা বলে দিয়েছে। 5 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য 200 শব্দের মধ্যে লিখতে হবে, শব্দের সীমা বলা হয়েছে। তার একটু বেশি হলে কিন্তু চলবে, 250 মতো হলেও কিন্তু চলবে, তবে এটা সর্বনিম্ন শব্দের সীমা, মানে 200-র মধ্যে তোমাকে করলে ভালো হয় আর কি। এখানে কটা কোয়েশ্চেন থাকবে তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8, 8টা প্রশ্ন থাকবে 5 নম্বরের দেওয়া, তার মধ্যে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। এখানে 25 নম্বর গেল। এবারে তোমার দেখো 2 দাগের যে প্রশ্ন থাকবে, 2টো উত্তর লিখতে হবে। সেখানে দেখো দেয়া আছে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা প্রশ্ন দেয়া থাকবে, 2টোর অ্যান্সার করতে হবে এবং এক একটা তোমার কিন্তু 10 নম্বর করে, 10 দুগুণে 20। আর 3 দাগের প্রশ্ন থাকছে, 3 দাগের প্রশ্ন 2টো প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 15 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, এখানে 15 নম্বরের প্রশ্ন, এখানেও তোমার 5টা টোটাল প্রশ্ন দেওয়া থাকবে, তোমার 2টো অ্যান্সার করতে হবে। তাহলে এর মাধ্যমে তোমরা কি বুঝলে, যে তোমাদের 5 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে, প্লাস 10 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে, প্লাস তোমাদের হচ্ছে 15 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে। 5 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে 5টা, 10 নম্বরের 2টো আর 15 নম্বরের 2টো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের টোটাল সিলেবাসটা 4টে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এইভাবে 4টে গ্রুপে ভাগ করা আছে তোমাদের সিলেবাসটা। এখানে গ্রুপ এ এবং বি অ্যাডজাস্ট করে করা হয়েছে, অর্থাৎ গ্রুপ এ এবং বি থেকে মিলিয়ে যেগুলো তোমাদের প্রশ্ন করতে হবে 10 নম্বর বা 15 নম্বরের জন্য, সেগুলো একটু দেখে নাও। দেখো, এখানে খুব কম সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে, খুব এক্সট্রা অত্যাধিক প্রশ্ন কিন্তু রাখা হয়নি। তবে এখান থেকে কোনো প্রশ্ন তোমরা বাদ দিতে যেও না, কারণ তোমাদের থার্ড সেমিস্টারে চলে এসেছো, এখন সাপ্লি পেলে সমস্যা আছে। দেখো, এখানে দেখো প্রশ্নগুলো একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো, তার সঙ্গেই আছে দর্শনের শাখা হিসাবে নীতিবিদ্যার গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে সমাজ দর্শন বলতে কি বোঝো, সমাজ দর্শনের আলোচ্য বিষয়গুলি লেখো, দর্শনের শাখা রূপে সমাজ দর্শনের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন এটা। 3 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের দেখো প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। তারপরে আছে কার্যকারণ সম্পর্কে হিউমের মত আলোচনা করে এই মত কি গ্রহণযোগ্য। এখানে 4টে প্রশ্ন দেয়া আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি মিলিয়ে 4টে প্রশ্ন এখানে দেয়া আছে। গ্রুপ সি এর যে প্রশ্নগুলো করতে হবে বড় প্রশ্ন হিসাবে, অর্থাৎ 10 নম্বর বা 15 নম্বরের জন্য তৈরি করবে, সেগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো, আর এই শর্তগুলি কি বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত, উত্তরের সপক্ষে যুক্তি দাও। দ্বিতীয় প্রশ্ন আছে আমি চিন্তা করি অতএব আমি আছি, ডেকার্তের এই সূত্রটি স্পষ্টভাবে ব্যাখ্যা করো, সূত্রটি কি অনুমানলব্ধ সত্য, ব্যাখ্যা করো। তারপরে দেখো পরের প্রশ্নগুলো আলোচনা করব, অর্থাৎ সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, যে তোমাদের জন্য এই সাবজেক্টের ওপর স্টাডি মেটেরিয়াল তৈরির কাজ চলছে, প্রায় শেষের পর্যায়ে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করবে। আমাদের টিম কাজ করছে তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করার জন্য, আর আমাদের যারা শিক্ষক আছে তারা সর্বদাই এই পরিশ্রম করে যাচ্ছে, এবং যা টাইপ করে তারা কিন্তু টাইপের কাজ করছে। সুতরাং তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য। পরের প্রশ্ন হচ্ছে সহজাত ধারণা কাকে বলে, লক কিভাবে সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করেন, তার মানে জ্ঞান তত্ত্বের ওপর এই খণ্ডন প্রচেষ্টার কি প্রভাব পড়ে। 4 নম্বর প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদের সবিচার আলোচনা করো। এবার
ডি থেকে যে প্রশ্নগুলো করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য নির্ণয় করো। আর অনৈতিক ক্রিয়া কি নীতি মানে গাহিত্য, উদাহরণসহ বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়া ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য ও দেখো অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আর এই দুইয়ের মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি, যে কোনো একটি অথবা দুটি। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের গ্রুপ এ বা গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন, দেখো অধিবিদ্যা কাকে বলে, এর ব্যুৎপত্তিগত অর্থ কি, দর্শন ও অধিবিদ্যার সম্পর্ক কি। পরের প্রশ্ন, দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কার্যকারণের মধ্যে কোন বলছে কোনো নিয়ত সংযোগ সন্ধান নেই, এই অভিমতটি কার মতটি কারা বলেছেন আর তাদের অভিমত ব্যক্ত করো। পরের প্রশ্ন আছে, দেখো উদাহরণসহ কার্যের আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্তের পার্থক্য। নেক্সট আছে, কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা, এই মতটি সংক্ষেপে লেখো। এবারে গ্রুপ সি দেখো, গ্রুপ সি হচ্ছে জানা ক্রিয়াপদটি বিভিন্ন অর্থ লেখো। সবল অর্থে জানা ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য। 3 নম্বর প্রশ্ন, কান্টের সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য। 4 নম্বর প্রশ্ন, পূর্বত্ব সিদ্ধ এবং পরত সাধ্য বাক্যের মধ্যে পার্থক্য কি। নেক্সট আছে দেখো ট্রাভেল রেস কথাটির অর্থ কি, আর এই কথাটি কোন দার্শনিক ব্যবহার করেছেন এবং কোন প্রসঙ্গে। নেক্সট আছে, হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন। নেক্সট আছে, ডেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কি কি। 8 নম্বর প্রশ্ন আছে, সহজাত ধারণা তত্ত্বের বিরুদ্ধে লকের দুটি আপত্তি আলোচনা করো। গ্রুপ ডি হচ্ছে নৈতিক বিচারে বা নৈতিকতার স্বীকার্য শর্তগুলি কি কি। নেক্সট আছে, দেখো নীতিবিদ্যার মৌলিক প্রত্যয় যথোচিত ও অনুচিত এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে, দেখো নীতিবিদ্যার নৈতিক প্রত্যয় স্বরূপ ভালো মন্দ এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট দেখো পরের প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা। 4, 5, 6 এবং 7 দাগের প্রশ্ন আছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আমাদের এই সাবজেক্টের ওপরে সাজেশন দরকার। আমাদের টিম তোমাদের জন্য মনে রাখবে সবসময় কাজ করছে, আমাদের একটা টিম চলছে এর কারণে। আর আরেকটা বিষয় তোমাদের বলি, তোমরা অনেকে ভাবছো যে স্যার আপনারা পয়সা নিচ্ছেন কেন, ইউটিউবে পয়সা নিয়ে নোট সেল করছেন কেন। দেখো আমাদের একটা পারিশ্রমিক আছে, যে আমি একা কাজ করছি তা নয়, আমাদের এর পেছনে একটা টিম আছে, টাইপ করার জন্য টিম আছে, যারা টিচার আছে, যারা সাজেশানটাকে সিলেক্ট করছে বিভিন্নভাবে, তার জন্য একটা টিম কাজ করছে। সেই জন্য তা তোমাদের উপরে কিন্তু আমরা জোর করছি না যে তোমাদের সাজেশান নিতেই হবে, বা সাজেশান না নিলে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব না, বা আমি ইউটিউবে ভিডিও আপলোড করব না, এটা কিন্তু একদমই নয়। দেখো আমি আগে কাজ করতাম, একা কাজ করতাম, সেক্ষেত্রে কী করতাম, তোমাদের যতটা পারতাম আমি ইউটিউবে ভিডিও আপলোড করতাম, এখনও সে কাজটা করি। তবে যখন তোমরা পিডিএফ নিচ্ছ, পিডিএফ তৈরি করার জন্য একটা টিম কাজ করছে, এবং আমি তো একা সমস্ত সাবজেক্টে সাজেশান তৈরি করতে পারি না, তার জন্য অন্যান্য টিচার আছে, ঠিক আছে, অন্যান্য টিচার আছে, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিভিন্নভাবে। আমি যেমন কাজ করছি তারাও কাজ করছে, তাদের হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, সেই কারণে আমাদের কিন্তু এই পারিশ্রমিকটা নেওয়া হয়।